তোমার কনস্টিটিউয়েন্সি তো বহু বড় এবং বহু সম্প্রদায় মানুষের বাস। এবং সব সম্প্রদায়ের সঙ্গে আমার যোগাযোগ আছে, সব সম্প্রদায়ের ভালোবাসা আছে। আমি এখানে যারা মেম্বার বা এখানে যারা থাকে তাদের বাড়িতেও আমি গেছি, সুপুরি খেতে ভালোবাসে, সুপুরিও আমাকে সাপ্লাই করে ওরা। হ্যাঁ, সুতরাং সব সময় কানেকশন ওদের সঙ্গে আছে। আমি কি ভালোবাসি সেই খাবারও ওরা পাঠিয়ে দেয়, আমি কি খাই সেটাও ওরা জানে। সুতরাং আমার সঙ্গে সবার যোগাযোগ সুন্দরভাবে আছে এবং আমরা সব ধর্মে বিশ্বাস করি। আমরা ভারতীয়রা সেই বিশ্বাসে এত বছর বিশ্বাস করে এসেছি, এখন নতুন কোনো অবিশ্বাস বিভেদ আনার প্রয়োজন তো নেই আমাদের। এবং আমরা মানুষ হিসেবে, দল হিসেবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সবাই এক। তারই প্রমাণ এই যে সব মন্দির মসজিদ, জৈন, হিন্দু, খ্রিস্টান সবার সঙ্গে আমাদের যোগাযোগ। একদিকে হরিনামের গান গাইছে বীরভূম নাকি তার পালস বোঝে, তাই লোকসভা নির্বাচনে পরপর 3বার জিতে সাংসদ হয়ে পার্লামেন্টে গিয়েছেন তিনি। আর এবছরের লোকসভা নির্বাচনেও বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই শতাব্দী রায়। এক সময়ের পর্দায় সারা জাগানো নায়িকা এই মুহূর্তে পোড় খাওয়া রাজনীতিবিদ। বীরভূমের মাটি থেকে 3বার জিতে এবারও ভোট যুদ্ধে নিজের জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চিত শতাব্দী রায়। তিনি হাতিয়ার করছেন উন্নয়নকে, পার্লামেন্টে তার উপস্থিতির হারকে এবং তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষকে। পনেরো বছরের সাংসদ তিনি, থাকতে চাইছেন আরও 5 বছর এবং সেই বার্তা নিয়ে কিন্তু জনগণের দুয়ারে দুয়ারে বলা বাহুল্য যে বীরভূমের দুয়ারে দুয়ারে পৌঁছে আছেন শতাব্দী রায়। আর শতাব্দী রায়কে নিয়ে একটা কথা যেটা বলার, প্রথমে আমি বলবো ইন্টারেস্টিংলি যে পার্লামেন্টে হাজিরা সবচাইতে বেশি। লোকে যে অপবাদটা আনে যে সেলিব্রিটিরা পার্লামেন্টে হাজির থাকেন না, যে কোনো দলেরই, কিন্তু তোমার বিরোধী পক্ষরাই কিন্তু বলছে যে শতাব্দী রায়কে দেখুন। এইটা কি একটা কমপ্লিমেন্ট? নিশ্চয়ই, নিশ্চয়ই কমপ্লিমেন্ট। 99% আমি উপস্থিত ছিলাম, যে 1% ছিলাম সেটা দলের ইলেকশন ওই সময় ছিল বলে আমাকে দল অন্য জায়গায় পাঠিয়েছিল, যেতে পারিনি। বাদ বাকি বিরোধীরা, আমার এলাকাবাসী সবাই যারা বলে যে আমি একদম পার্লামেন্টে উপস্থিত থাকি, বীরভূমে উপস্থিত থাকি, যে কাজের জন্যে আমি সিলেক্ট হয়েছি, যে কাজের জন্য মানুষ আমায় ভোট দিয়েছে, যে কাজের জন্য পরিশ্রম করে জিতেছি, সেই কাজটা করব না। এবং সেটা যে মানুষ অ্যাপ্রিসিয়েট করে, আমি ভীষণ খুশি। তোমার খাদের টাকা তুমি মোটামুটি পুরোটাই খরচা করেছো? একদম, 3বারের কোনো টাকা আমার ফেরত যায়নি। মানে অনেক এমপির টাকা ফেরত যায় কিংবা পরের ক্যারি ফরওয়ার্ড হয় পরের বারে, আমার কখনো হয়নি। এখনও আমার 223 টাকা পড়ে আছে। তো সেই জন্যে আমার কখনোই টাকা, এবং আমি একবার 3rd হয়েছিলাম এমপি ল্যাড খরচ করার জন্য সারা ভারতবর্ষের মধ্যে। সুতরাং সেই দিকে আমি বারবার জোর গলা এই জন্যই বলি যে এমপির
হিসেবে কাজ যেগুলো, এখন তুমি যদি বলো এই রেলের রাস্তাটা করতে পারলেন না, এই রেলের রাস্তাটা কিন্তু এমপির রিকোয়েস্টে হতে পারে, সে রিকোয়েস্ট করছে কিনা, আমি করছি কিনা তার প্রমাণ আছে, প্রত্যেকবার দেখে নিয়েছে, সাংসদে তুলেছি, চিঠি দিয়েছি, মিনিস্টারের সাথে দেখা করেছি, তার মানে আমি ওটা চেষ্টা করছি। এবার যদি আমি আমার সইতে এমপিলারের টাকায় খরচা হয় সেটা আমি করতে পারি, যদি আমার কাউকে রিকোয়েস্ট করে সে দেবে কিনা তার উপর ডিপেন্ড করতো, সেটা আমার মধ্যে পড়ছে না, তাই না? কিন্তু আমার চেষ্টা আছে কিনা দেখতে হবে। আর তুমি তো একটা দৃষ্টান্ত, এত বছর ধরে টিকে রয়েছো সেলিব্রিটি সাংসদ হিসেবে, কিন্তু তোমার পরেও এসছে অনেকে, যেমন মিমি, নুসরাত, তারা কিন্তু এবার টিকিট পায়নি। আবার রচনা বন্দ্যোপাধ্যায়, শাইনী ঘোষ, তারা এসেছে, মানে আসা যাওয়া লেগে রয়েছে, বাট শতাব্দী রায় কিন্তু কনস্ট্যান্ট। সেটা হচ্ছে আমি 100% সময় দিয়েছি, মানে আমার কাছে যেটা প্রথম দিন থেকে আমি সবাইকে বলি যে সেটা হচ্ছে যে ফিল্মটাও 24 আওয়ার্স জব, পলিটিক্সটাও তাই। তার মানে তুমি দুটো একসঙ্গে কখনো করতে পারবে না, তোমাকে যে কোনো একটা ছাড়তে হবে বা একটা কমাতে হবে। কমাতে মানে ধরো আজকে এই কদিন আগে আমার কাছে একটা সিনেমা এসেছিলো যার শুটিং এর মধ্যে ছিল, আমি বললাম ভাই আমি তো এটা করতে পারবো না, আর আমার জন্য ওয়েটও করবেন না, কারণ তারপর হয় না তখন, আর তারপরে স্ক্রিপ্ট শুনলাম, ভালো লাগলো না, আমি করলাম, তোর বেচারা ওয়েট করলো। আমি বললাম যে ইলেকশন হয়ে যাক, তারপর যদি আমার মতন কোনো সাবজেক্ট মনে হয় তখন আপনি আসবেন, আমি নিশ্চয়ই করব, তাও কিন্তু আমার পার্লামেন্টে ডেট অ্যাডজাস্ট করে, আমার বীরভূমে ডেট অ্যাডজাস্ট করে। তো আমি এই বছরে যে 2-1টা ছবি করেছি সেটা কিন্তু ওই অ্যাডজাস্টমেন্টে, তা না হলে কিন্তু সম্ভব হয়নি। তাহলে আমি ওটা ছাড়ছি, আমি ওটা করছি না, তার মানে কি আমি এখানে পুরো সময় দিচ্ছি, তো তার একটা মূল্যতেই কিন্তু টিকে থাকা। এবং আমি জোর দিয়ে বলি অনেক রাজনীতিবিদের থেকেও বেশি সময় আমি এই ক্ষেত্রে দিই, এবং রাজনীতির খারাপ দিকগুলো না, ভালো দিকগুলোকে আমি অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি, এবং রাজনীতিবিদের থেকেও বেশি আমি সাংসদ হয়ে ওঠার চেষ্টা করেছি। 15 বছর তো লম্বা সময়, যেহেতু দীর্ঘদিন জিতে এসেছো, পায়ের তলার মাটি অনেকটাই শক্ত, তবে রাজনৈতিক অনেক পালাবদল হয়, অনেক ইস্যু উঠে আসে, অনেক পরিবর্তন হয়। এবছর কি মনে হচ্ছে জনগণ শতাব্দী রায়কে কেন ভোট দেবেন বা বীরভূমবাসী? প্রথমত হচ্ছে মজার হচ্ছে যে 2009 যেভাবে মানুষ আমাকে ভালোবাসতো, উচ্ছ্বাস দেখাতো, তুমি আজকেও দেখবে সেই একইভাবে মানুষ ভালোবাসছে। এবং আমি ওটা ওদেরকে মজা করে বলতাম, যতদিন আমাকে ভালোবাসে ততদিন আমি থাকবো, এবং ভালোবাসা একটু যেন না কমে। সত্যি তাই, বীরভূমবাসী কিন্তু ভালোবাসা একটুও কমায়নি আমার জন্য, একইভাবে রয়েছে। সেই ভালোবাসা থেকে আমি বলছি, সেই উচ্ছ্বাস থেকে বলছি, সেই মানুষের, কালকেও যেখানে গেলাম পুরো 4 ঘন্টা অপেক্ষা করেছি, রান্না না করে বসে আছি, ঠিক 2009 এই কথাই শুনতাম। তার মানে বীরভূমবাসীর একটা লোককে বোকা করতে পারবে, সবাইকে তো বোকা করতে পারবে, লাখ লাখ লোককে বোকা করতে পারবে না। তো তার মানে শুধুমাত্র সিনেমা দিয়েও প্রথমবার ভোট হতে পারে, বারবার ভোট হতে পারে না। বা তুমি আমার জন্য কী কাজ করছো, কতটা করছো, কতটা চেষ্টা আছে, সেটা কিন্তু লোক দেখতে পায়। তো সেই জন্যে সেই ভরসা, এবং মমতা ব্যানার্জির প্রচুর প্রকল্প আছে যা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা সময় পাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে পাচ্ছে। কিছু লোক মনে রাখছে, কিছু লোক পেয়ে চুপ করে বসে থাকছে কিংবা অন্য কাউকে ভোট দিচ্ছে, আর অনেক লোক আছে কৃতজ্ঞ যারা পাচ্ছে, ভোট দিচ্ছে। এই যে শুরুতে যে হয়েছিল ভালো লাগা, ভালোবাসা, তুমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ছিলে, কয়েক বছর আগে তুমি একবার বলেও ছিলে যে আমাকে যদি এমনি দেখতে চান তাহলে কিন্তু আমাকে ভোটে টিকিট কেটে জেতাতে হবে, আর টাকা দিয়ে দেখতে হলে হলে গিয়ে দেখতে হবে। এখন এই ভালোবাসার পাওয়ার পর মনে হয় কোথাও রিপেন্ট হয় না, না বললেই হতো। না না, ওটা তো প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে মজার কথা, মানে সেটা হচ্ছে আমার এটা অদ্ভুত লাগে যে মিম হয়ে পড়ে, যে লোকগুলো এটাকে রিপিট করে, যে লোকগুলো এটাকে ক্রিটিসাইজ হিসেবে দেখে, তাদের সেন্স অফ হিউমার এত কম, আমার মানে লজ্জা লাগে তাদের জন্যে। যে তুমি যে বীরভূমের গ্রামের, প্রত্যন্ত গ্রামের মহিলাটাও এটাকে বুঝেছে এটা কি মানে, প্রত্যন্তর মহিলাটারও ভালোবাসার কথা আমি বলেছি, সেই ভালোবাসাটা মজা হিসেবে নিয়েছে, সেটাকে যে যারা এই সমালোচনা, এই গল্পটা বলে তাদেরকে আমি তাকিয়ে থেকে আমার মজা লাগে। এই লোকটা পড়াশোনা করেছে তো সার্টিফিকেট দেখায়, এই লোকটা তো চ্যানেলে মুখ দেখায় ফেমাস হওয়ার জন্য, ইন্টালেকচুয়াল লেভেলের কথা বলতে এসছে এবং ফেমাস হতে এসছে, কিন্তু এটা বুঝতে পারছি এটার মধ্যে কোন মজা আছে। এবং সব থেকে মজা হচ্ছে আর একটা কথা হচ্ছে, ধরো আমি এই কথাটা বললাম যে আমাকে দেখতে গেলে টিকিট কাটতে হবে না, তুমি ভোট দাও। আচ্ছা, একটা এই কথার উপরে ভোট জিততে পারে একটা মানুষ, এটা একটা বলো। আর এটা যদি কোনো অপরাধের কথা হতো,
এটা যদি কোনো নোংরা কথা হতো, এটা যদি কোনো খারাপ কথা হতো, এটা যদি মানুষকে অপমান করার কথা হতো, তাহলে আমি রিপেন্ট করতাম, সত্যি আমি অপমান করেছি। এটার মধ্যে কোনো অপমান নেই, এটার মধ্যে কোনো অশ্লীলতা নেই, এটার মধ্যে অসাংবাদিকতা নেই, কিছুই নেই। তাহলে এটা তো মজার কথা। আর যাদেরকে বলি যে যারা বলছেন যে বলেছেন এইটা বলে আপনি যারা এটা নিয়ে ক্রিটিসাইজ, তারা একবার বলে একটা স্কুল ইলেকশন জিতে দেখা, এই কথাটা বলি। অনুব্রত মণ্ডলের না থাকাটা কি কোনো প্রভাব ফেলবে ভোটে? দেখো, রাজনৈতিকভাবে বিরোধীদের অনেকের ধারণা ছিল সেটা, তারা ভাবছিল যে এটা হবে, কিন্তু সেটা কিন্তু পঞ্চায়েত ভোট দেখিয়ে দিয়েছে সেটা হয়নি। যেহেতু বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকসভা কেন্দ্র, কারণ বিরোধীরা বিজেপিরা কিন্তু বারবার মানে উচ্চ নেতৃবৃন্দ বারবার এসেছেন এখানে, নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, তাদের প্রত্যেকের কথায় কিন্তু বীরভূমের উল্লেখ রয়েছে। এটা কি কোথাও বাড়তি চাপ? না, ওরা তো করছে না, বীরভূমের জায়গা থেকে, প্রশাসনের জায়গা থেকে পাল্টাচ্ছে, সব কিছু করছে। যদি 42টা সাংসদের মধ্যে 4টে জায়গায় পাল্টানো হয়, 4টে জায়গায় অ্যাটেনশন দেয়, তার মধ্যে বীরভূম একটা আছে, নিশ্চয়ই আছে। কিন্তু এটাও বলতে পারি যে ওনারা যতই আসুক, যতই বারবার ঘুরুক, যাই ভাবুক, বীরভূমের মানুষ আমাদের সঙ্গে আছে, বীরভূমের মানুষ তৃণমূলের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে। আর এতদিনের একটা জার্নি যখন পিছনে ফিরে তাকাও, এই মমতা ব্যানার্জি কৃষ্ণনগর থেকে তার প্রচার শুরু করলেন এই লোকসভা ভোটের জন্য। কৃষ্ণনগর নাম শুনলেই একটা নাম মাথায় আসে, তাপস পালকে কতটা মিস করো? অনেক। সে আমার সহশিল্পী ছিলেন, বন্ধু ছিলেন, যোদ্ধা ছিলেন, আমার সাংসদের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। এবং না, রাজনৈতিক মানে আমি খালি, যেমন আমি সংসদে যাওয়ার সময় বলতাম, আচ্ছা এই যে স্কুলের মতন কি 12 ঘন্টা বসে থাকতে হয়? বলো না না, মানে স্কুলে সব ক্লাস করতে হয়। বলো না না, তুমি বেরোতে পারো, ঢুকতে পারো, এরকম। কিন্তু সেই হিসেবে তাপস পাল কোনোদিন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তাই জন্য রাজনৈতিক মেন্টার হওয়ার জায়গা নয়। কিন্তু ভালো মানুষ ছিল, নিঃসন্দেহে ভালো মানুষ ছিল। কোনো একটা বক্তব্য তাকে খারাপ পরিচিতি দিয়েছে, সেটা কিন্তু দুঃখজনক, সেটা নয়। এই মানুষটা সেই মানুষ নয়। এবং তার সঙ্গে 100 ছবির নায়িকা আমি, এত যাত্রার নায়িকা আমি, এত প্রচুর হিট জুটি। তো সেই মানুষটাকে নিশ্চয়ই মানুষ হিসেবে, বন্ধু হিসেবে মিস করা তো ভীষণ। একদম এই রাজনৈতিক জার্নি চলতে থাকবে, প্রচারও চলতে থাকবে। যেটা বিশেষ করে বলা, মানে শতাব্দী রায় কিন্তু অত্যন্ত কালচারাল পার্সন। তুমি সিনেমা করেছো, নাটক করেছো, যাত্রা করেছো, বই লিখেছো, কবিতা লিখেছো, তুমি কবিও বটে। তা এখন এই রাজনৈতিক ব্যস্ততার জন্য এগুলো কি কোথাও একটু হলে দূরে সরিয়ে রাখতে হয়েছে? কারণ ডিরেকশন তোমার হাত থেকে খুব একটা পাওয়া যাচ্ছে না, ছবিতেও খুব কম দেখা যাচ্ছে। 1 শতাব্দীর প্রেমের তোমার যে কবিতার বই ছিল, সেটা কিন্তু প্রচুর মানে বলা যেত বেস্ট সেলার হয়েছিল। দেখো, 10খানা বই পাবলিশ করে ফেলেছি এতদিনে, 12টা বোধহয় হয়ে গেছে। কিন্তু ঠিকই প্রথম দিকে যে মন, যে সময় দিতে পারতাম সেটা দিই না। এখন আমি একটা শতাব্দী রায় ইউটিউব চ্যানেল খুলেছি, যেখানে শুধু কবিতাই পোস্ট করি। শেষ করব, কিন্তু আমি একটা কবিতা লাইন শুনেই শেষ করবো, সেটা তোমার যেটা মনে হয় তোমার নিজের লেখা কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। ভালোবাসা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, ভালোবাসা দৃষ্টি হারানোর চেয়ে কষ্টকর, জানো তা? ভালোবাসা সবচেয়ে বড় বিষণ্ণতা।